নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গতকালে দেখতে পেয়েছিলেন আমাদের এই মার্কেট সেটা কিভাবে ক্র্যাশ করেছিল এবং তার সঙ্গে সঙ্গে পোর্টফোলিও ওয়াইজও বড় পতন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবং তারপরে যে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা বেরোলো, তো সেখানে এফআইআই এদের তরফ থেকে কত বিক্রি হলো এইখানে দেখতে পাচ্ছেন। এই এফআইআইরা এরা গতকাল 4,113 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিআইআই তারা ভারতীয় মার্কেটকে সামলাচ্ছে, এরা কিনেছে 4,102 কোটি টাকার শেয়ার। আর এই যে মার্কেট পড়ছে তার পেছনে মূলত কিছু কারণ রয়েছে এবং প্রধান যে কারণ সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপি, এটা লাগাতার দুর্বল হচ্ছে। আর এই ইন্ডিয়ান রুপি যত দুর্বল হবে এই এফআইআই দের যে প্রফিট সেটা কিন্তু তত কমবে। কারণ তারা কি করবে, তারা তো আর ইন্ডিয়ান রুপিটা প্রফিটটা বাড়িতে নিয়ে যেতে পারবে না, তাদের সেই যে প্রফিট সেটা ডলারে কনভার্ট করতে হয়। তো আগে ধরুন যখন এই 80-র কাছাকাছি ছিল তখন এই 80 টাকা হয়ে গেলেই তারা $1 পেয়ে যেত, কিন্তু সেই এখন $1 ইনকাম করতে গেলে তাদের মোটামুটি এই 91-92 টাকার মতো বাজার থেকে প্রফিট তৈরি করতে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ট্যাক্সের ব্যাপারটাও রয়েছে। এই আমাদের উপর যেমন ট্যাক্স লাগে এই শর্ট টার্মে 12.5%, তার সঙ্গে সঙ্গে লং টার্মে 20%, এই এফআইআই দের উপরেও কিন্তু সেম ট্যাক্স লাগু হয়েছে। আর অন্যান্য অনেক দেশ রয়েছে যেমন চায়না, সেখানেই কোনো ট্যাক্সই নেই, মানে এই যে ক্যাপিটাল গেন ট্যাক্স যেটুকু প্রফিট হয় সেটুকুই কিন্তু তারা বাড়িয়ে নিয়ে যেতে পারে। তো মূলত এই কিছু কারণের জন্যই এই ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআইরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো সামনেই একটা ভরসা রয়েছে, কি ভরসা, যে 1 ফেব্রুয়ারি বাজেট ঘোষণা হবে। তো সেদিন যদি ট্যাক্স নিয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা আসে, মানে ধরুন এসটিটি সরিয়ে দিল বা তার সঙ্গে সঙ্গে এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেন এটা সরিয়ে দিল, তাহলে কিন্তু সেটা মার্কেটের জন্য ভালো হবে। এবং এই এলটিসিজি এটা সরিয়ে দেওয়াই প্রয়োজন, কারণ দেখতেই পারছেন বর্তমানে এই মার্কেট থেকে সেরকম প্রফিট কিন্তু তৈরি হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে এফআইআই লাগাতার বিক্রি করেই যাচ্ছে। তো এই লং টার্ম ক্যাপিটাল গেন কখন লাগু হয়, যখন বাজার থেকে কেউ প্রফিট তৈরি করে। তো মানুষের প্রফিটই নেই, তো মানুষ এই লং টার্ম ক্যাপিটাল গেন দেবেই বা কিভাবে। তো এই সময় সরকারের উচিত এই যে এলটিসিজি সেটা কম করা বা পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া। তো যদি এরকমটা হয় তাহলে মার্কেট আবার রিবাউন্ড করবে, এবং যদি সেরকমটা না হয় তাহলে কিন্তু এই এফআইআইদের যে সেলিং সেটা চালুই থাকবে। এরপরে যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ফিউচারে প্রায় 1900 কোটির কাছাকাছি শেয়ার এফআইআইরা বিক্রি করেছিল, কিন্তু স্টক ফিউচারে কিনেছিল। এই স্টক ফিউচারে এই মাত্র 39 কোটির বাইং এই এফআইআইদের থেকে দেখা গেছে। এরপরে চলুন আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করেছে দেখে নিই। যদি গতকালেরই কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউ জোন্স এটা প্রায় 0.58%-এর কাছাকাছি ডাউন হয়ে বন্ধ হয়েছে, এবং এরই উল্টো দিকে এই যে নাসডাক কম্পোজাইট রয়েছে এটা 0.28% বেড়েছে। তো এই নাসডাক কম্পোজাইটে থাকা একখানা কোম্পানি এনভিডিয়া, তার জন্য কিছু ভালো খবর ছিল এবং স্টকটাও বেড়েছিল, এবং সেটাই এই নাসডাক কম্পোজাইটকে উপরে তুলেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এই যে উইকেন্ড, এই উইকেন্ডেই এই ওয়ার রিলেটেড বিভিন্ন খবর সামনে চলে আসে এবং সেরকমই কিছু আপডেট সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ইরানের যে শ্যাডো ফ্লিট রয়েছে, তো সেরকমই 9খানা ট্যাঙ্কারকে এই যে আমেরিকা তারা কিন্তু এই স্যাংশনের আওতায় ফেলে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য ইউনাইটেড স্টেট অন ফ্রাইডে ইম্পোজড ফ্রেশ স্যাংশন অন এ ফ্লিট অফ 9 ships and their owners for allegedly transporting hundreds of millions of dollars worth of sanctioned Iranian oil to foreign markets। তো এই বিদেশি মার্কেটে ইরানের কিছু শিপ এই তেল নিয়ে যাচ্ছিল এবং সেই কারণে তাদের উপর ফ্রেশ স্যাংশন বসিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যুদ্ধ রিলেটেডও খবর আসছে। এইখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প কি বলেছে, ট্রাম্প সেজ লার্জ ইউএস নাভাল ফোর্স মুভিং টুয়ার্ড ইরান, মানে এই যে আমেরিকান নেভি রয়েছে তাদের একটা বিরাট ফোর্স কিন্তু এই ইরানের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। তো এটাই উইকেন্ডে বাজারে কিন্তু খারাপ খবর নিয়ে আসতে পারে, মানে যে কোনো সময় এই যে অ্যাটাক সেটা কিন্তু হতে পারে। এবং এই খবরের পরে যদি দেখেন একটা যে ইন্ডিকেটর রয়েছে এই ক্রুড অয়েল, এখানে দেখতে পাচ্ছেন কিভাবে বৃদ্ধি দেখা গেছে। এই ডব্লিউটিআই ক্রুড প্রায় 3.25%-এর কাছাকাছি বেড়েছে, এবং ব্রেন্ট ক্রুড এটাও প্রায় 3.25%-এর কাছাকাছি বেড়েছে। তো এই ওয়ার রিলেটেড খবর যখনই একটু বাড়বে তখনই কিন্তু এই যে ক্রুড অয়েল সেটা বাড়বে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রিসিয়াস মেটাল রয়েছে যেমন গোল্ড, সিলভার, এগুলোও কিন্তু বাড়বে। এবং এরই সঙ্গে সঙ্গে এই ইন্ডিয়ার যে ক্রুড অয়েল সেই ব্যাপারেও খবর আসছে। তো এর আগেই আমেরিকা কেন ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগিয়েছিল, কারণ আমরা এই রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কিনছিলাম। এবং এই যে খবরটা এটা কিন্তু আবার বাড়তে পারে, কেন, এই যে রাশিয়া তারা ব্রিক্স কান্ট্রির মধ্যে রয়েছে, এবং এই যে ব্রাজিল এরাও কিন্তু এই ব্রিক্স কান্ট্রির মধ্যেই রয়েছে। তো এই ব্রিক্স এর মধ্যে যে ব্রি সেটা কিন্তু এই ব্রাজিলের। তো কি খবর আসছে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান কোম্পানি এই যে বিপিসিএল রয়েছে টু সাইন $780 million অয়েল ডিল উইথ ব্রাজিলস পেট্রোব্রাস। তো এই যে পেট্রোব্রাস এই যে কোম্পানিটা রয়েছে ব্রাজিলের, তাদের থেকে কিন্তু এই যে বিপিসিএল বা ভারতীয় গভর্নমেন্ট তারা কিন্তু ক্রুড অয়েল কিনবে। তো এটা পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী তিনি কিন্তু বলে দিয়েছেন। তো এরপরে ট্রাম্পের তরফ থেকে কোনো রিয়াকশন আসে কিনা সেটাও দেখার থাকবে, কারণ এর আগে এই রাশিয়ার ব্যাপারে তিনি অনেক কিছু স্যাংশন লাগিয়েছেন, ট্যারিফ বাড়াবার কথা বলেছেন। তারপরে বিভিন্ন এডিআর গুলো কেমন পারফর্ম করেছে, এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা একদম ফ্ল্যাট, তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা কিছুটা ডাউন হয়েছে 0.12%, ইনফোসিসের এডিআর এটা 0.27% নিচে, উইপ্রোর এডিআর পড়ে গেছে 1.15%, মেঘমাইট্রি 5.65% ডাউন, ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.22% পড়া, এবং এই যাত্রা অনলাইন এটা 2.5%
এর কাছাকাছি পড়েছে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডিয়ান এরিয়ার লালেতেই কিন্তু বন্ধ হয়েছে। আর আমাদের এই গিভ নিফটি এটা কিরকম পারফর্ম করেছে, এই গিভ নিফটিতেও দেখতে পাচ্ছেন এই যে পতন সেটা কিন্তু অনেক বেশি হয়েছে। এই প্রায় 1.12% পড়েছে। পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন 284 পয়েন্ট এবং এই 25,100 এর কাছাকাছি নেমে এসেছে। তো এই সোমবারের যে ওপেনিং সেটা কিন্তু নেগেটিভে হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। তবে এই সময় সামনে দুখানা ভালো খবর আসতে পারে। একটা হচ্ছে এই ইন্ডিয়া এবং ইউকের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আর এটা হতে পারে এই প্রজাতন্ত্র দিবসের সময়, মানে 26শে জানুয়ারির সময় করে। কারণ এই ইউকের কমিশনার তিনি কিন্তু এই সময় গেস্ট হিসাবে ইন্ডিয়াতে আসছেন এবং এই ট্রেড নিয়ে কথাবার্তাও হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি এই বাজেটে ভালো কোনো ঘোষণা হয় তাহলে কিন্তু মার্কেট রিকভারি দেখাতে পারে, না হলে কিন্তু যেভাবে চলছে এভাবেই আবার চলবে। এরপরে চলুন কিছু কোম্পানির Q3 নাম্বার একবার দেখে নিই। তো আমাদের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে এই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে, বিভিন্ন যে মেটাল রয়েছে যেমন সোনা বলুন, রূপো বলুন, নিকেল বলুন, তার সঙ্গে যে কপার রয়েছে এবং আরো যে বিভিন্ন কমোডিটি, তার মধ্যে ন্যাচারাল গ্যাস রয়েছে, তুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এলাচ রয়েছে। তো এইগুলোর যে ট্রেডিং ফ্লোর সেগুলো প্রোভাইড করে থাকে। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে মেটাল, এই প্রিসিয়াস মেটালই বলুন বা তার সঙ্গে সঙ্গে এই তামা বলুন, নিকেল বলুন, জিঙ্ক, এইগুলোর প্রাইস খুব বেশি বাড়ছে। আর এই মানুষ কখন বেশি ট্রেডিং করে, যখন কোনো জিনিস বেশি ভ্যালুয়েশনে ট্রেড হয়, সেটা শেয়ার মার্কেটের কথাই বলুন বা এই কমোডিটি মার্কেটের কথাই বলুন। এই মার্কেটেও দেখবেন যখন শেয়ার উঁচুতে থাকে তখন কি হয়, তখন প্রচুর ট্রেডিং বেড়ে যায়। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এখন মার্কেট নিচের দিকে রয়েছে, তো এই সময় কিন্তু ট্রেডিংটা অনেক কমে যায়। এবং বর্তমানে যেহেতু এই কমোডিটি মার্কেটের বেশিরভাগ জিনিসই ওপরে রয়েছে, সেই কারণে এই কোম্পানি ব্যবসাও ভালো করেছে এবং কোম্পানি তার Q3 যে নাম্বার সেটা পেশ করেছে। তো চলুন দেখে নিই কোম্পানির ব্যবসা কেমন হলো। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস এই 301 কোটি থেকে ইয়ারলি বেড়ে হয়েছে 666 কোটি। তো ডবলের থেকেও বেশি 121% জাম্প। এবং যদি কোয়ার্টারলিও দেখেন এই 374 কোটি থেকে বেড়ে হয়েছে 666 কোটি। তারপরে এবিটা এটাও দেখতে পাচ্ছেন এই ইয়ারলি প্রায় 156% বেড়েছে, কোয়ার্টারলিও বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, দেখতে পাচ্ছেন 160-এর নেট প্রফিট বেড়ে হয়েছে 401 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল, 197 কোটি। তো খুব ভালো জাম্প কোম্পানির এই যে প্রফিট বলুন, তার সঙ্গে সঙ্গে রেভিনিউ বলুন, এখানে দেখা গেছে। তো এই জন্যই বারবার বলা হয় কোম্পানির বিজনেস বুঝুন, যে কোম্পানি কোন সময় ভালো ব্যবসা করছে। এবং যখন কোম্পানির ব্যবসা ভালো হবে তখন কোম্পানির যে নাম্বার সেটাও কিন্তু ভালো হবে। তো আপনি যদি একবার এই বিজনেস এটাকে মাথায় ঢুকিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর বারবার প্রশ্ন করতে হবে না কোম্পানি কেমন পারফর্ম করতে পারে, কোম্পানি খারাপ পারফর্ম করবে নাকি ভালো পারফর্ম করবে। তো দেখতে পাচ্ছেন এই কমোডিটি প্রাইস হাই থাকার কারণে এই কোম্পানির যে রেজাল্ট সেটা খুবই ভালো এসেছে। কারণ এই কোম্পানির কাজ কি, শুধুমাত্র ট্রেডিং ফ্লোর প্রোভাইড করা। এবং আপনি লসই করুন বা লাভই করুন, এরা কিন্তু যে চার্জটা কেটে নেয় সেটাই এই কোম্পানির লাভ। তারপরে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। তো গতকাল আমেরিকা থেকে একটা খবর আসার পরে স্টক তো পড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোম্পানির নাম্বার দেখি, কোম্পানির নাম্বারও কিন্তু খুব খারাপ এসেছে। কেমন এসেছে কোম্পানির নাম্বার, এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন এই 2340 থেকে বেড়ে হয়েছে 2618। এইখানে তো বৃদ্ধি দেখা গেছে, কিন্তু কোয়ার্টারলি ডাউন। তারপরে অপারেটিং প্রফিট এখানেও দেখতে পাচ্ছেন ভালো নাম্বার, 1880 কোটি থেকে বেড়ে হয়েছে 2241 কোটি। এটা কোয়ার্টারলি ডাউন হয়েছে। কিন্তু এর পরের ডেটাগুলো যদি দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট বিফোর ট্যাক্স এই 291 থেকে পড়ে হয়ে গেছে 135। এবং এই যে 135 এটা কিন্তু মাইনাসে, মানে এটা কোম্পানির লস। এর আগের কোয়ার্টারে কত ছিল, 292। তো এইখানে যদি দেখেন কোম্পানির যে ইন্টারেস্ট সেটা অনেকটা বেশি দিতে হয়েছে, এই 1251 ছিল, মানে এটা কোটিতে, সেখান থেকে বেড়েছে 1698 কোটি। তো যেই কোম্পানিগুলোর বেশি লোন থাকে তাদের প্রবলেমটা কেন হয়, কারণ তাদের যত বেশি লোন থাকবে তত বেশি কিন্তু ইন্টারেস্ট দিতে হয়। যাদের থেকে তারা লোন নিয়ে রেখেছে তাদেরকে তো ইন্টারেস্টও দিতে হবে। এবং এই আদানি গ্রুপ এদের যে লোন সেটা কিন্তু একটু বেশিই থাকে, এবং সেই তুলনায় কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু সেরকম হয় না। আর যদি নেট প্রফিটের কথা বলি, তো এখানে ট্যাক্সে কিছু অ্যাডজাস্টমেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন এই ট্যাক্স মাইনাসে রয়েছে, মানে কোম্পানির খাতায় কিছু ট্যাক্স ফেরত এসেছে। তো এই নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন 5 কোটি এসেছে, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 474 কোটি। এবং এর আগের কোয়ার্টারের প্রফিট কত ছিল, 644 কোটি। তো খুবই খারাপ নাম্বার এই কোম্পানি পেশ করেছে। এর পরের কোম্পানি বিপিসিএল। তো এই কোম্পানিটাই ব্রাজিল থেকে তেল কিনবে, এবং তার আগে কোম্পানি Q3 যে নাম্বার সেটা পেশ করেছে। কেমন এলো কোম্পানির নাম্বার, কোম্পানির নাম্বার খুবই স্ট্রং। কোম্পানির এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন এই 89% বেড়েছে। এবং কি কারণে বেড়েছে, এই রিফাইনিং যে মার্জিন সেটা বেড়েছে। তো এই রিফাইনিং মার্জিন এটা কি বোঝায়, কোম্পানি তো ক্রুড অয়েল সেটা আমদানি করছে, তো সেটা একটা নির্দিষ্ট দাম দিয়ে কিনে আনছে, এবং তারপরে এই রিফাইন করার পরে কোম্পানি সেই যে তেল সেটা বেশি দামে বিক্রি করছে। তো মাঝখানের যে গ্যাপটা সেটাই কিন্তু কোম্পানির বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা 10 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথাও ঘোষণা করেছে। তো এই ধরনের যে কোম্পানি বিপিসিএল বলুন, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এইগুলো কিন্তু ডিভিডেন্ডের জন্য বিখ্যাত। এবং লং টার্মে ধরে রাখলেও কোম্পানির শেয়ার না বাড়লে এই ডিভিডেন্ড থেকেও কিন্তু আপনার প্রফিট তৈরি হয়ে যায়। তো এই কোম্পানিগুলোতে গ্রোথ সেরকম থাকে
না, কিন্তু তারাই এতে ইনভেস্ট করে যারা লং টার্মের জন্য ধরে রাখে এবং বড় ডিভিডেন্ডও কিন্তু তারা পায়। তারপরে ইন্ডাসইন্ড ব্যাংক লিমিটেড, তো এই কোম্পানিতে আগে অনেক বড় প্রবলেম দেখা গিয়েছিল, মানে টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন নয় ছয়ের প্রবলেমে উঠেছিল। তারপরে কোম্পানির নাম্বার কেমন এলো, নাম্বার খারাপ আসবে এটা মার্কেট অনুমান করেই চলছিল। দেখতে পাচ্ছেন এই সেলস ইয়ারলি বলুন বা তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি বলুন, দুটো জায়গাতেই পড়েছে। এই যে এবিটা, এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি ডাউন হয়েছে, কোয়ার্টারলি সামান্য আপ। এবং যদি নেট প্রফিটের কথা বলি, ইয়ারলি দেখতে পাচ্ছেন এই 1402 কোটি থেকে পড়ে হয়েছে 127 কোটি, এবং মার্কেট এটা অনুমান করেই চলছিল। কিন্তু এর আগের কোয়ার্টারে যদি দেখেন, কোম্পানি 437 কোটি লস পোস্ট করেছিল, মানে কোয়ার্টারলি অনেকটা ইমপ্রুভমেন্ট, কিন্তু ইয়ারলি অনেকটাই পড়েছে। এবং যদি বাকি প্যারামিটার গুলো দেখি, কোম্পানির এই প্রভিশনস এটা বেড়েছে, মানে কোম্পানি মনে করছে যে টাকাটা তাদের কাছে ফেরত আসবে না তার পরিমাণটা বেড়েছে। তো এই যে প্রভিশন, এটা কিন্তু কোম্পানিকে আলাদাভাবে দেখাতে হয়, মানে কোম্পানি এই যে টাকা সেটা কিন্তু আলাদাভাবে সাইড করে রাখে। তবে কোম্পানির এই যে নেট ইন্টারেস্ট ইনকাম, এটা কিন্তু বেড়েছে, যেটাই এস্টিমেটকেও মিট করেছে। এবং তার সঙ্গে সঙ্গে নন পারফর্মিং যে অ্যাসেট, সেটাও কিন্তু স্টেবল থেকেছে। নাম্বার খারাপ এসেছে, কিন্তু মার্কেটের যে অনুমান তার থেকে কোম্পানি ভালো নাম্বারই পেশ করেছে। এরপরে যদি কথা বলি, তার আগের দিনে কোয়ার্টার 3 নাম্বার পেশ করা কোম্পানিগুলো বেশিরভাগই খারাপ পারফরমেন্স দেখিয়েছে। এই ইন্ডিগো বা ইন্টারগ্লোব এভিয়েশন, এর যে প্রফিট সেটা পড়ে গিয়েছিল, তো তারপরে দেখতে পাচ্ছেন প্রায় 4% কাছাকাছি পড়েছে। এবং কোম্পানির ম্যানেজমেন্টও বলেছে যে তাদের যে নর্মাল ফ্লাইট সেগুলো সব চালু করতে প্রায় মার্চ মাস পর্যন্ত সময় লেগে যাবে। তারপরে আইডিয়া ফোর্স টেকনোলজি, কোম্পানির নাম্বার খুব একটা ভালো ছিল না, তবে ম্যানেজমেন্ট ভালো গাইডেন্স দিয়েছে যে পরবর্তী কোয়ার্টারের মধ্যে তাদের মোট অর্ডার বুকের প্রায় 40 থেকে 45% তারা ডেলিভার করে দেবে। তো তাও দেখতে পাচ্ছেন স্টক প্রায় 6%-এর উপরে পড়েছে। তারপরে কোম্পানি ইটারনাল লিমিটেড, কোম্পানির নাম্বার খুব ভালোই ছিল এবং মার্কেট সেটা অনুমান করেই চলছিল, তবে কোম্পানিতে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু চেঞ্জ হয়েছে। যেমন কোম্পানির যিনি সিইও ছিলেন এই দীপিন্দর গোয়াল, তিনি সেই সিইও পদ ত্যাগ করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে যিনি ব্লিঙ্কিটের সিইও পদে ছিলেন তিনি কিন্তু এই কোম্পানির এখন সিইও পদ সামলাবেন। তো মার্কেটে এই ম্যানেজমেন্ট চেঞ্জটাকে কিছুটা খারাপভাবেই নিয়েছে, প্রায় 6.5% ডাউন হয়েছে। তারপরে ফিজিক্স বালা লিমিটেড, তার আগের দিন ভালো পরিমাণে বেড়েছিল, প্রায় দেখতে পাচ্ছেন 14-15% বেড়েছিল, এবং এত বেশি বাড়ার পরে এই কোম্পানিগুলোতে প্রফিট বুকিং এসেছে, দেখতে পাচ্ছেন প্রায় 4.65% পড়েছে। আর এই কোম্পানিগুলো এডুকেশন রিলেটেড কোম্পানি, এবং আজ পর্যন্ত মার্কেটে এমন কোনো এরকম এডুকেশন রিলেটেড কোম্পানি নেই যারা এই ইনভেস্টরদের বড় প্রফিট তৈরি করে দিয়েছে। এবং যদি আইপিও লিস্টিং থেকে দেখি, দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 20% নিচে এখন ট্রেড করছে। তারপরে সিনজিন ইন্টারন্যাশনাল লিমিটেড নাম্বারের পরে প্রায় 8.88% পড়েছে। প্রিমিয়ার এনার্জিস, এটাও 8%-এর উপরে পড়েছে। তো এই কোম্পানিগুলোর নাম্বার এগুলো কিন্তু খুব একটা খারাপ ছিল না। তারপরে কথা বলবো সিবলা লিমিটেড, প্রায় 3.5% পড়লেও কোম্পানি কিছু ডিল সাইন করেছে। তো এর আগেই খবর ছিল, দেখতে পাচ্ছেন অক্টোবর 23-এর খবর। কি খবর ছিল, যে এই সিবলা এই কোম্পানিটা ইলি লিলির একটা ওয়েট লস ড্রাগ বিক্রি করতে পারে এই নিউ ব্র্যান্ড নেমের আন্ডারে, এবং সেই ব্র্যান্ড নেমটা কি, দেখতে পাচ্ছেন ইওরপিক। তো এটা মূলত এই ডায়াবেটিক রিলেটেড একটা ওষুধ, এবং দেখতেই পাচ্ছেন ওয়েট লস। তো এই ওয়েট লস ড্রাগ এটা কিন্তু ডায়াবেটিক রোগীদেরই দেওয়া হয়। তো সেই ব্যাপারে কনফার্মেশন এসেছে। দেখতে পাচ্ছেন সিবলা এক্সপ্লোরস সেমাগ্লুটাইড জেনেরিক্স মার্কেট এন্ট্রি পার্টনার্স উইথ এলি লিলি ফর মাউন্টজারো লঞ্চ। তো এই কোম্পানিটা অফিসিয়ালি এই যে পার্টনারশিপ সেটা করে নিয়েছে। এইখানে দেখতেই পাচ্ছেন কাদের সঙ্গে পার্টনারশিপ, এলি লিলি, প্রোডাক্ট মাউন্টজারো, এবং ব্র্যান্ড নেম কি এই ইওরপিক। আর কিসে ব্যবহার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন ডায়াবেটিক কেয়ার, মানে আগেই খবর এসেছিল, এখন কিন্তু সেটা অফিসিয়ালি সামনে এলো। এরপরে কথা বলবো 197 কমিউনিকেশন লিমিটেড বা পেটিএম, এই শেয়ারটার ব্যাপারে। দেখতে পাচ্ছেন একটা বড় ক্র্যাশ এসেছে, শুরুটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল, তারপরে সেখান থেকে বেড়েও ছিল, এবং যদি টপ থেকে দেখেন দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 13%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তো কি খবরে পড়েছে চলুন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন হায়ার রেভিনিউ উইল সিগনিফিকেন্টলি অফসেট আরবিআই পিআইডিএফ ইনসেন্টিভ ইম্প্যাক্ট, মানে কোম্পানির যে রেভিনিউ সেটা আরবিআই যে পিআইডিএফ ইনসেন্টিভ তার কারণে পড়ে যেতে পারে। তো এটা বুঝতে গেলে কি বুঝতে হবে, যে এই আরবিআই এর পিআইডিএফ ইনসেন্টিভ এটা কি জিনিস। তো চলুন সেটাও দেখবো। দেখতে পাচ্ছেন আরবিআই কিছু ইনসেন্টিভ দিত বা কিছু রিওয়ার্ড দিত, কিসের জন্য, টার্গেট টুয়ার্ড দ্য ডিপ্লয়মেন্ট অফ ভেরিয়াস পেমেন্ট ডিভাইস। যেমন কি কি রয়েছে, এই পেটিএম এর সাউন্ড বক্স, এবং তার সঙ্গে সঙ্গে ইডিসি মেশিন, মানে ডিজিটাল যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বাড়ানোর জন্যই এই গভর্নমেন্ট এই পেটিএম কে সাপোর্ট করতো। এবং কোথায় কোথায় বাড়াবার জন্য, দেখতে পাচ্ছেন এই টিয়ার 3 টু টিয়ার 6 সেন্টার্স, মানে যেগুলো অনুন্নত এলাকা রয়েছে বিশেষ করে গ্রামের দিকে, তো সেইগুলোতে যাতে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বাড়ে, সেই কারণে এই কোম্পানিটাকে সরকারের তরফ থেকে ইনসেন্টিভ দেওয়া হতো। তো বিশেষ করে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন, এই নর্দার্ন স্টেট অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে ইউনিয়ন টেরিটরি, যেমন এই জম্মু রয়েছে, কাশ্মীর রয়েছে এবং লাদাখ রয়েছে। তো এই পিআইডিএফ এর ফুল ফর্মেই লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড স্কিম। এবং যদি এর সময়সীমার কথা বলি, তো দেখতে পাচ্ছেন সেই যে সময়সীমা সেটা শেষ হয়ে গেছে, এই ডিসেম্বর 31, 2025 পর্যন্ত এই যে স্কিম সেটা লাগু ছিল। তো এখনো এই আরবিআই এর তরফ থেকে কোনো ঘোষণা আসেনি যে এই স্কিমটাকে কোনোভাবে বাড়ানো হবে কিনা বা এক্সটেনশন দেওয়া হবে কিনা। তো এই স্কিমের আন্ডারে কোম্পানির যে রেভিনিউ সেটা বাড়তো, তার সঙ্গে সঙ্গে কোম্পানির প্রফিট বাড়তো।
তো সরকারের তরফ থেকে এখন কোনো গ্যারেন্টি নেই যে এই পিআইডিএফ স্কিমের আওতায় এই কোম্পানিটার ইনসেন্টিভ পাবে কিনা। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই স্টকে প্রায় কিন্তু 9%-এর কাছাকাছি পতন দেখা গেছে। আর এর আগে দেখতেই পাচ্ছিলেন এই যে যুদ্ধ পরিস্থিতি সেটা বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের প্রাইস সেটা বেড়েছে। তো এই ক্রুড অয়েলের প্রাইস তার সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এগুলো বাড়লে কোনগুলো প্রথমে বাড়ে? এই ক্রুড অয়েলের সঙ্গে সঙ্গে এই যে গোল্ড রয়েছে তার সঙ্গে সঙ্গে সিলভার রয়েছে এগুলো বাড়ে। তো দেখতে পাবেন গোল্ড এবং সিলভার এখানেও কিন্তু ভালো রিকভারি দেখা গেছে। যদি এই সিলভার ফিউচারের কথা বলি, দেখতে পাচ্ছেন এই 3,34,699 চলে এসেছে। তো তার আগে যদি দেখেন এরকম দেখতে পাচ্ছেন প্রায় 3,05,000 4,000 এরকম জায়গায় নেমে চলে এসেছিল। তো সেখান থেকে কিন্তু একটা বড় রিকভারি এই সিলভার দেখিয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্পট সিলভার যেটা কিছুদিন আগে 94 ট্রেড করছিল, দেখতে পাচ্ছেন সেই স্পট সিলভার সেটাই 102 উঠে গেছে। এর আগের দিনে 7%-এর ওপরে বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এটাও দেখতে পেয়েছেন ইন্ডিয়ান মার্কেটে যে বিভিন্ন ইটিএফ রয়েছে যেগুলো এর আগের দিন 20-25% ক্র্যাশও করে গিয়েছিল, সেইগুলোতেও কিন্তু ভালো রিকভারি দেখা গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে এই শেয়ার মার্কেট রিলেটেড আরো কিছু জিনিস কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।